সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, NRB TV এবং বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। কোভিড-19 সম্পর্কে আপনারা সবাই জানেন। এর ভয়াবহতা, শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার উপর এর প্রভাব আমাদের সবার জানা। আমরা এও জানি যে সরকার জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস এবং ভ্যাকসিন ইনটেক বাড়ানোর জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে। এরই একটি উদ্যোগ হিসাবে টরন্টো সিটি বিভিন্ন কমিউনিটি এজেন্সির সাথে মিলে কয়েক ধরনের প্রকল্পে কাজ করছে। প্রকল্পগুলির উদ্দেশ্য হলো জনসচেতনতা বাড়ানো, জনগণের মধ্যে কোভিডের ভয়াবহতা কমানো এবং জনসাধারণের মধ্যে ভ্যাকসিন কভারেজ বাড়ানো। আজকে আমরা সাউথ এশিয়ান কমিউনিটির ভ্যাকসিন এঙ্গেজমেন্ট কার্যক্রম এবং এর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম নাসিমা আক্তার। আমি বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি সার্ভিস BCS এর এক্সিকিউটিভ ডিরেক্টর। BCS গত 23 বছর যাবত কমিউনিটিতে নিউকামার এবং ইমিগ্রেন্টদের নিয়ে কাজ করে যাচ্ছে। BCS কোভিড মহামারী চলাকালীন সময়ে ক্রমাগতভাবে আমাদের জনসাধারণের সহায়তা করে যাচ্ছে। পাশাপাশি আমাদের কমিউনিটিতে ভ্যাকসিন কভারেজ বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। ভ্যাকসিন কভারেজ বাড়ানোর জন্য মূলত আমরা 3টা প্রজেক্টে কাজ করছি। এর একটা হলো সাউথ এশিয়ান ভ্যাকসিন এঙ্গেজমেন্ট কোলাবোরেটিভের পার্টনার হিসাবে সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে ভ্যাকসিন কভারেজ বাড়ানো। আরেকটা হলো ইস্ট ইয়র্ক ডন ভ্যালি ক্লাস্টারের পার্টনার হিসাবে ক্রিসেন্ট টাউন এবং টেলর মেসি এরিয়াতে সামগ্রিকভাবে ভ্যাকসিনের কভারেজ বাড়ানোর জন্য আমরা কাজ করছি। এছাড়াও আমরা ইয়ুথ ভ্যাকসিন এঙ্গেজমেন্ট টিমের পার্টনার হিসাবে সাউথ এশিয়ান ইয়ুথদের মধ্যে ভ্যাকসিন কভারেজ বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। এই কাজগুলি ছাড়াও আমরা কোভিড রিলেটেড অন্য আর যে সমস্ত আসপেক্টগুলি আছে, যেমন লং কোভিডের সাথে জড়িত মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস, এগুলি নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ভ্যাকসিন এঙ্গেজমেন্ট কার্যক্রমের সাথে জড়িত কয়েকজন উল্লেখযোগ্য পার্টনারকে আমন্ত্রণ করেছি। আমাদের সাথে আছেন সাউথ এশিয়ান ভ্যাকসিন এঙ্গেজমেন্ট কোলাবোরেটিভ প্রজেক্টের লিড এজেন্সি কাউন্সিল অফ এজেন্সিজ সার্ভিং সাউথ এশিয়ান এর এক্সিকিউটিভ ডিরেক্টর সামিয়া হাসান, ইস্ট ইয়র্ক ডন ভ্যালি ক্লাস্টার ভ্যাকসিন এঙ্গেজমেন্ট টিমের এজেন্সির লিড এজেন্সি অ্যাক্সেস অ্যালায়েন্সের পরিচালক রেজওয়ান করিম, হ্যালো রেজওয়ান, এবং সাউথ এশিয়ান উইমেন রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সুলতানা জাহাঙ্গীর। হ্যালো সুলতানা আপা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই আলোচনা সবাই সময় দেওয়ার জন্য। আমি আশা করছি এর মাধ্যমে আমাদের কমিউনিটি কোভিড এবং ভ্যাকসিন সম্পর্কে মূল্যবান তথ্য জানতে পারবে, যা তাদের ইনফর্ম ডিসিশন নিতে সাহায্য করবে। So I'll start with Samia. Samia, you know, this program is actually to talk about the South Asian vaccine engagement activities and our experience. So first of all, I would like to ask Samia, please tell us about CASA. Sure, Nasima. Thank you so much for inviting me to be here today. So a little bit about CASA. The Council of Agencies Serving South Asians is actually a social justice umbrella organization. And we have member organizations that serve South Asian communities in the province of Ontario. So currently we have over 120 member organizations that we serve. With our organization, we do a lot of work around health equity, women's rights. We do work around anti-racism. We do work around anti-oppression, and in education and employment. But this work around vaccine engagement is actually directly tied to our work on health equity. So that's our organization. Thank you, Samia. So Samia বললো যে আসলে CASA অর্গানাইজেশনটা হলো সোশ্যাল জাস্টিস অর্গানাইজেশন এবং তাদের অনেকগুলি প্রজেক্টের সাথে যে ভ্যাকসিন এঙ্গেজমেন্ট বা কোভিড নিয়ে কাজ করা, এটাও তাদের একটা প্রকল্পের অংশ। সংক্ষেপে তাই আর কি। আমরা জানি যে CASA হলো গিয়ে আমাদের যত সাউথ এশিয়ান কমিউনিটি অর্গানাইজেশনগুলি আছে সেটার একটা আমব্রেলা অর্গানাইজেশন। আমি এখন রেজওয়ান করিমের কাছে আসবো। রেজওয়ান, আপনি কি আপনাদের ভ্যাকসিন এঙ্গেজমেন্ট টিম যে প্রকল্পটা নেতৃত্ব দিচ্ছে, সেই প্রকল্প সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। তো আমি জাস্ট একটু সংক্ষেপে অ্যাক্সেস অ্যালায়েন্সের ব্যাপারে বলিনি যে আমি অ্যাক্সেস অ্যালায়েন্স কাজ করছি। এখানে আমাদের অ্যাক্সেস অ্যালায়েন্স একটি সিটি ওয়াইড অর্গানাইজেশন। আমাদের 3টি মেইন লোকেশন আছে।
এবং অ্যাক্সেস পয়েন্ট অন ড্যানফোর্থ, যেটা আমাদের ভিক্টোরিয়া পার্ক অ্যান্ড ড্যানফোর্থের ইন্টারসেকশনে অবস্থিত। এটি আমাদের এই 3টি মেইন লোকেশনের একটি, এবং আমরা সিটি ওয়াইড মাল্টিপল সার্ভিস প্রোভাইড করি নিউকামার ইমিগ্রেন্টস অ্যান্ড রিফিউজি কমিউনিটিতে। সো ভ্যাকসিন এনগেজমেন্টে আমাদের অ্যাক্সেস অ্যালায়েন্স, আমাদের ইস্ট ইউরোপ ডন ভ্যালি যে ক্লাস্টার আছে, এই ক্লাস্টারে আমরা লিড অর্গানাইজেশন। আমরা আরও 7টি অর্গানাইজেশন এবং অনেকগুলো গ্রাসরুটস অর্গানাইজেশন, ফেইথ গ্রুপস, রেসিডেন্ট গ্রুপস, তাদেরকে সাথে নিয়ে গত বছর এপ্রিল 2021 থেকে আমরা ভ্যাকসিন এনগেজমেন্টের কাজটি করছি, এবং সেখানে আমাদের সাথে আরও আমরা যুক্ত করেছি প্রায় 45 জনের উপরে কমিউনিটি হেলথ অ্যাম্বাসেডার্স, এবং বিসিএস, কাসা এন্ড অলসো সরো আমরা একসাথে কাজ করছি আমাদের কমিউনিটিতে ভ্যাকসিন আপটেক বাড়ানোর জন্য। থ্যাংক ইউ রেজওয়ান। আমি এখন সুলতান আপার কাছে আসছি। সুলতান আপা, আপনি একটু আপনার অর্গানাইজেশন সরো সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আগে শুরু করার আগে একটা স্পেশাল থ্যাংক ইউ দিচ্ছি এনআরবি কে এটা আয়োজন করার জন্য। এটা আসলে খুবই সময়ের উপযোগী একটা প্রোগ্রাম জানানোর জন্য কমিউনিটিতে। সাউথ এশিয়ান উইমেন্স রাইটস অর্গানাইজেশন 2007 থেকে আমরা এই কমিউনিটিতে সার্ভ করতেছি। আমাদের মেইন গোল হইতেছে এম্পাওয়ার দ্য উইমেন থ্রু দ্য ইকোনমিক ইনক্লুসিভনেস, আর হচ্ছে আমরা সিভিক এনগেজমেন্ট নিয়ে কাজ করতেছি, লিডারশিপ অ্যাডভোকেসি সেক্টরে আমরা কাজ করতেছি যাতে উইমেন রাইটটাকে আমরা এস্টাবলিশ করতে পারি ইন আওয়ার কমিউনিটি। শুরুতে কোভিড যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা কমিউনিটিতে অনেক ভোকাল ছিলাম, এবং এখন পর্যন্ত কমিউনিটির সমস্ত কনসার্ন যে আমরা কতটুকু পিছিয়ে আছি, আমরা কতটুকু এফেক্টেড হয়েছি এই কোভিড-19 ভাইরাস দ্বারা, প্যান্ডামিক দ্বারা, ইকোনমিক্যালি, হেলথ রিলেটেড ইস্যু সবই আমরা সবাইকে জানাচ্ছি। এবং সরো কাজ করতেছে স্যাবেকের সাথে, সরো কাজ করতেছে স্কারবোরো হেলথ নেটওয়ার্কের সাথে। টোটালি 12 জন অ্যাম্বাসেডার কমিউনিটি উইমেন, অলসো দ্য ইয়াং উইমেন আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে কমিউনিটিতে সার্ভ করে যাচ্ছে যাতে আমরা সবাইকে ভ্যাকসিন ব্যাপারে সাপোর্ট করতে পারি। ধন্যবাদ সুলতান আপা। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমরা সাবেক, তারপর ইস্ট ইউরোপ ডন ভ্যালি ক্লাস্টার, ইউথ ভ্যাকসিন এনগেজমেন্ট টিম এবং বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন আমরা ভ্যাকসিন কভারেজ বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। এবং যেটা আরো ভালো বলতে পারবে যে আমাদের মোর দেন 100 অ্যাম্বাসেডার, কমিউনিটি অ্যাম্বাসেডার আসলে এই প্রজেক্টে কাজ করতেছে। সো আমি এখন একটু জানতে চাবো রেজনের কাছ থেকে যে ওভারঅল যদি আপনি আপনার ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট বলতে আমরা শুধু বলতেছি যে ইস্ট ইউরোপ ডন ভ্যালি এরিয়া, এই এরিয়াতে আসলে যে ইমিগ্রেন্টদের লাইফে কোভিড-19 এর প্রভাবটা কি, এটা যদি আপনি একটু বলতেন। থ্যাংক ইউ। সো আমরা সবাই জানি যে কোভিড-19 আসলে শুধু নিউকামার না, সবাইকেই কম বেশি এফেক্ট করেছে। এবং শুরু থেকে যেটা আমরা দেখছি আমাদের টেলর মেসি, ওকরিজ এবং ভিক্টোরিয়া ভিলেজ যে নেবারহুড, এখানে আমাদের নিউকামাররা ফার্স্ট অফ অল কোভিডের শুরু থেকে অনেকেই তাদের জব লস করেছে। তো এটা তাদের জন্য ইকোনমিক স্ট্রেস, ইনকামের উপরে সরাসরি এটা প্রভাব ফেলেছে। এছাড়াও এখনকার যে বর্তমান কনটেক্সট আছে, আমরা সবাই জানি যে হাউজিং affordability is a big question now. Like, I mean, rents are so up. So একদিকে ইনকাম is limited, at the same time high rent pay করতে হচ্ছে। সো এক একটা অ্যাপার্টমেন্টে দেখা যাচ্ছে যে একাধিক ফ্যামিলিকে থাকতে হচ্ছে। সো ইট ইজ ক্রাউডেড, এবং এইটা এই কোভিড ইনফেকশনের জন্য আরো বেশি হার্মফুল। সো এইটা একটা দিক। এর সাথে সাথে আরো যেমন প্যারেন্টসদের জন্য যখন বাচ্চারা সিক হয়ে যাচ্ছে তখন তাদের ডে কেয়ার ফ্যাসিলিটিস থাকছে না, অথবা যখন স্কুল স্ট্রাইকে যাচ্ছে তখন তারা বাচ্চার ডে কেয়ার ম্যানেজ করা অনেক লাইক আই মিন জাস্ট ওয়ার্কিং প্যারেন্টসের জন্য সেটা একটা সমস্যা। এছাড়াও হচ্ছে যে আমাদের যেটা দেখেছি যে এখানে আমাদের নিউ ইমিগ্রেন্টসদের মধ্যে অনেককেই একটার বেশি জবে যেতে হয়, তো যেটা প্রিকারিয়াস এনভায়রনমেন্ট জবের ক্ষেত্রে, তো সেটাও আমাদের নিউকামার কমিউনিটিকে ইম্প্যাক্ট করছে। এর সাথে সাথে যে ট্রান্সপোর্টেশনের প্রবলেম, পাবলিক ট্রান্সপোর্টেশনে যাওয়া, মাস্ক ইউজ করা না করা, এই যে বিভিন্ন ধরনের পাবলিক হেলথ সিচুয়েশনগুলো অ্যারাইজ করছে, সেটাও আমাদের নিউকামার পপুলেশনকে
অনেকটাই ইম্প্যাক্ট করছে ডিউরিং দিস কোভিড। ফুড সিকিউরিটি ওয়ান অফ দ্য ইস্যুস। আমরা প্রতিনিয়ত অনেক রিকোয়েস্ট পাচ্ছি আমাদের কমিউনিটি থেকে যে তাদের ফুড সাপোর্ট দরকার। মেন্টাল হেলথ এটা আরেকটা বিগ ইস্যু রাইট নাও। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমরা তাদেরকে রেফার করছি এবং সার্ভিস প্রোভাইড করছি। এছাড়াও হচ্ছে যে অনেক ভ্যাকসিন ইম্প্যাক্টেড ফ্যামিলিজ আছে যারা ইনকাম লস করার ফলে তাদের রেন্ট পেমেন্টের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রেও আমরা তাদেরকে আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটাকে আমরা ইস্ট এফোর্ট প্রজেক্ট বলছি, সেই প্রজেক্টের মাধ্যমে কিছু রেন্ট রিলিফ প্রোগ্রামের জন্য তাদেরকে হেল্প করছি। তো এই ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত শুনছি আমাদের কমিউনিটিতে। Thank you, Rezwan. So now I come to Samia. So you are working with the bigger group of the South Asian community. You have all the South Asian countries under this CASA umbrella. So what do you think about the impact of COVID-19 on South Asian community? So Nasima, back in 2020, we were seeing a lot of South Asian communities bringing this fact up, that the impact on their communities was disproportionate compared to other communities, and just the rates of infection were really high in the communities. And actually back in 2020, we started receiving a lot of bad press as South Asians that we weren't following COVID protocols, and that was the reason why we were being significantly impacted. Rather, when we actually did some research and we looked into the evidence, we saw that there was a lot of root causes which led to disproportionately negative impacts on South Asian communities. So things like being overrepresented in frontline service work, being overrepresented in work that you could not do from home, and certain family dynamics and living situations where people were living in intergenerational households or overcrowded conditions, and just the spread of the virus was more prone in those kind of settings. We also saw that in the South Asian communities, information about things were changing so rapidly, but information wasn't getting to the South Asian communities from mainstream sources in, for example, languages that they could understand, in forms of communication that they could understand. So we did a lot back starting 2020. We put together groups of South Asian organizations to really convey information to the South Asian communities in ways that they can understand. So I think it was a mix of lack of access to information on how to keep themselves safe from COVID, lack of resources, and then there's organizations also that were doing health promotion work for South Asians. They're underfunded. They're severely underfunded. So there's also evidence to show that there's a huge discrepancy in per client funding that a South Asian organization gets versus a mainstream organization. So huge impacts on COVID because of all of these root causes and factors. And I think the lack of resources just wasn't helpful to the community at all. Thank you, Samia. তো সামিয়া যেটা বললো আর কি, যেটা আমরা বলতেছি সাউথ এশিয়ান কমিউনিটির উপর যে ইম্প্যাক্টটা ছিল, সেটা আমার প্রশ্ন ছিল। তো আমরা দেখছি যে সামিয়ার কথা থেকে জানতে পারতেছি যে আমরা 2020-তে যখন প্রথম কোভিড শুরু হয় তখন কিন্তু সাউথ এশিয়ানদের বেশি দেখাচ্ছিল যে এদের ইনফেকশন বেশি। তো ওইটার পিছনে যেগুলি কিছু ইমপ্রেশন আমাদের উপর ছিল আর কি, সেটা বলতো যে সাউথ এশিয়ানরা ঠিকমতো হেলথ রুলস রেগুলেশন এগুলি ফলো করে না, এই জন্য তাদের মধ্যে বেশি। তো পরে যেটা দেখা গেছে যে বিভিন্ন ধরনের স্টাডি থেকে এবং এই এভিডেন্স থেকে যেটা দেখা গেছে যে আসলে শুধু সেটা না, আমরা যে ডাটাতে যেটা দেখা যায় সাউথ এশিয়ানদের কিন্তু আমাদের জব যেগুলি আছে, বিভিন্ন প্রকার যে জবগুলি সাউথ এশিয়ানরা করে সেইগুলি ছিল ফ্রন্টলাইন জব, এবং তাদেরকে কিন্তু সবসময় কাজে যেতে হতো। এই কারণে কিন্তু তাদের সংক্রমণটা হওয়ার সম্ভাবনা তাদের বেশি ছিল। এছাড়া যদি আমরা ঘরেও দেখি যে হাউজিং কন্ডিশন, সেখানেও যে আমাদের সাউথ এশিয়ান ফ্যামিলি সব একসাথে থাকে, তো এখানে তারা যখন কাজে যাচ্ছ এবং একজন কিন্তু একটা থেকে দুইটা কাজও করতো, তিনটা কাজও করতো, তাদের যে সেফটি মেজারটা তারা তখন নিতে পারতো না, এর কারণে ইনফেকশনটা সম্ভাবনাটা বেশি ছিল বা ইনফেকশন বেশি হতো আর কি তখন। আর তারপরে যেটা দেখা গেল যখন নাকি ইনফরমেশনগুলি আসতেছিল কোভিড ইয়ের জন্য কমানোর জন্য বা এই যে কন্ট্রোলের জন্য যে মেজারগুলি আসতেছিল, সেই ইনফরমেশনগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কমিউনিটিতে আসে নাই, কারণ
একটা ছিল আমাদের টেকনোলজিক্যাল ব্যারিয়ার, আর একটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে সব ইনফরমেশন আমরা খুব তাৎক্ষণিকভাবে আমাদের কমিউনিটিকে দিতে পারি নাই। তো এই সমস্ত কারণগুলির কারণেই কিন্তু দেখা গেছে যে আমাদের কমিউনিটিতে ইনফেকশনের পরিমাণটা বেশি ছিল। তো এইগুলির আরো রুট কজ খুঁজতে গেলে যেগুলি আরো দেখা যায় যে আসলে এই যে আমাদের মতো ছোট ছোট মানে সাউথ এশিয়ান অর্গানাইজেশন যেগুলি সবগুলি কিন্তু খুব ছোট ছোট অর্গানাইজেশন। তো এদের যে ফান্ডিং এর পরিমাণ এটা কিন্তু বড় বড় অর্গানাইজেশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি এবং পরিমাণ খুবই কম। সো এই কম পরিমাণ ফান্ডিং দিয়ে এত বড় বড় কাজ করা এবং ওদের সাথে মানে খুব মেইন স্ট্রিমের সাথে তাল মিলিয়ে চলাটাও আমাদের জন্য একটা ডিফিকাল্টি ছিল, এবং এইগুলির কারণেই আমাদের সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে মানে ইনফেকশনের পরিমাণটা একটু বেশি ছিল। থ্যাংক ইউ সামিয়া। আমি এখন ইকে জিজ্ঞেস করব আমাদের সুলতানা আপাকে। সুলতানা আপা তো মহিলাদের নিয়ে বেশি কাজ করেন, আমি আপনার কাছে জানতে চাবো যে এই কোভিড-19 আমাদের মহিলাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে, উইমেনদের উপর এটার ইম্প্যাক্টটা কি? কোভিড-19 এর কিন্তু বলা হয় যে সি সেশন, কারণ হইতেছে আমরা রিসেশনের মহিলা বা ফিমেল ধরলে এটা সি সেশন, কারণ এটা মহিলাদের বেশি ইম্প্যাক্ট করছে। এবং আমরা জানি যে টরন্টোতে 10 জন মহিলার মধ্যে 6 জন কিন্তু মিনিমাম ওয়েজে জব করে, যেটা হইতেছে বিলো লিভিং ওয়েজ। লিভিং ওয়েজ বর্তমানে টরন্টোতে হওয়া উচিত $23, এখন লিভিং মিনিমাম ওয়েজ হইতেছে $15। আমরা যখন 150 জন উইমেনের ভিতরে সার্ভে করলাম, আমরা দেখলাম যে প্যান্ডামিকের যে বেনিফিটটা গভর্নমেন্ট দিচ্ছে, সিইআরবি অন্যান্য বেনিফিট, 30% পিপল আর নট এলিজিবল ফর দিস বেনিফিট। সো এই 30% পিপল এই বেনিফিটটা পায় নাই। শুরু থেকে কিন্তু সরো অলরেডি ভোকাল ছিল যে উই নিড এ ইউনিভার্সাল অ্যাপ্রোচ, কারণ প্যান্ডামিকটা যখন হয়েছে তখন সরকারের উচিত ছিল 2 ধরনের জিনিস একদম ইউনিভার্সাল করে দেওয়া। একটা হচ্ছে হেলথ অ্যান্ড ইকোনমি, বিকজ ইকোনমিকটা অনেকেই এক্সক্লুডেড হয়েছে, তারা বাধ্য হয়েছে বাইরে যেতে কাজ করতে। আর এই যে আমার কমিউনিটিতে 150 উইমেনের উপর আমরা সার্ভে করলাম, অল অফ দেম ওয়ার্কিং দ্য প্রিকেরিয়াস জব। আর প্রিকেরিয়াস জব কিন্তু ঘরে বসে করা যায় না, ইন পার্সন যাইতে হয়েছে, এবং সেখানে অনেকগুলি অপরচুনিটি ছিল যে ইনফেক্টেড হইতে। ওয়ার্ক প্লেসের কন্টামিনেশনটা আমরা কমিউনিটিতে নিয়ে আসছি, এবং কমিউনিটিতে যখন ফ্যামিলি ইম্প্যাক্টেড হয়েছে পুরো কমিউনিটি ইম্প্যাক্টেড হয়ে গেছে। এইটাই সাউথ এশিয়ান কমিউনিটির ভিতর হয়েছে। আমার মনে আছে যখন প্যাট্রিক ব্রাউন বলল যে সাউথ এশিয়ানরা ফ্যামিলিগতভাবে একসাথে থাকতে পছন্দ করে, উই ডিফেন্ড দিস থিংস, কারণ আমাদের যারা ইয়াং জেনারেশন দে আর নট টোটালি ইকোনমিক্যালি ক্যাপাবল টু বি ইন্ডিপেন্ডেন্ট। সো এইটা ছিল আমাদের মেইন কজ, কেন আমরা একসাথে থাকি ইন্টারজেনারেশনাল হাউজিং এ, ক্রাউডেড হাউজিং এ, বিকজ আওয়ার ইকোনমিক্যাল কন্ডিশন ইজ নট দ্যাট গুড। সো এইগুলি ছিল মেইন কারণ। আপনারা যদি অন্যান্য রিসার্চ পেপারগুলিতে দেখবেন যে সাউথ এশিয়ানরা ইম্প্যাক্ট হয়েছে। আমরা যদি আমাদের টেইলর মেসি কমিউনিটিতে দেখি, টেইলর মেসি কমিউনিটিতে রেশিয়ালাইজ পিপলের নাম্বার হচ্ছে 6.9%, এবং আনএমপ্লয়মেন্ট রেট এখন পর্যন্ত কিন্তু 16.1%, যেটা প্যান্ডামিকের সময় ছিল 13%। সো স্টিল আমরা কিন্তু একটা প্যান্ডামিকের থেকেও খারাপ পজিশনে আছি। যখন প্যান্ডামিক নিয়ে সবাই বলতেছে হয়ে গেছে প্যান্ডামিক, সব ধরনের বেনিফিট উঠাই নিয়ে গেছে, কিন্তু তখন কিন্তু স্টিল আমাদের কমিউনিটি অ্যাফেক্টেড বাই দ্য প্যান্ডামিক, এবং আমরা কিন্তু ইউনিক আর কমপ্লেক্স ব্যারিয়ারে ভুগতেছি, যেটা সরকার রেকগনাইজ করতেছে না। পুরো ইন্টারসেকশনাল কজটা যে আমাদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ব্যারিয়ার আছে, দ্যাট ইজ নট রেকগনাইজড বাই দ্য সিস্টেম। দ্যাটস ওয়াই বেনিফিটটা আমরা যেমন এক্সক্লুডেড হয়েছি, এখন পর্যন্ত আমরা অনেকে প্যান্ডামিকের সম্বন্ধে ভালো পাই নাই। সবাই একটা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি আমরা, যে এখন পর্যন্ত জব মার্কেটে আমাদের যারা জব হারাইছে ঢুকতে পারতেছে না। আর যেটা হইতেছে আমাদের কমিউনিটিতে কিন্তু 42.6% লো ইনকাম পিপল আছে, এবং এর ভিতরে 90%ই উইমেন। সো উইমেন স্পেশালি বাংলাদেশি ইমিগ্রেন্ট উইমেন ইম্প্যাক্টেড বাই দ্য প্যান্ডামিক। এটা আমাদের জন্য একটা ঝড়ের মতো ছিল, এবং ঝড় আমাদের লন্ডভন্ড করে দিয়ে গেছে। এখন আমরা সে অবস্থায় আছি। আর এর ভিতরে কিন্তু জেন্ডার বেস ভায়োলেন্সটা খুব বাড়ছে। আপনারা তো সবাই স্বীকার করবেন যে অর্থনৈতিক একটা বিগ কজ হইতেছে। উইমেন যখন ডিসএম্পাওয়ার হয়, তখন পাওয়ার ব্যালেন্সটা যখন ইকুয়াল না হয় ফ্যামিলিতে, তখন জেন্ডার বেস ভায়োলেন্স বাড়ে। এবং এর একটাই মাত্র কজ হইতেছে মহিলারা যতক্ষণ পর্যন্ত ইকোনমিক্যালি এম্পাওয়ার না হবে, আমাদের জেন্ডার বেস ভায়োলেন্স থাকবে। সো আমাদের অ্যাপ্রোচ ইজ উই নিড দ্য এম্পাওয়ারমেন্ট ইকোনমিক্যালি, সিভিকলি ইন দ্য সোসাইটি, সো দেন উই ক্যান ফিল ইকুয়ালিটি। থ্যাংক ইউ সুলতানা আপা। আশা করি আপনার এই কথাগুলি আমরা পলিসি মেকারদের কাছে পৌঁছাতে পারবো। আমি এখন রেজন করিমের কাছে জানতে চাচ্ছি একটু, যে আপনারা যেহেতু এই এরিয়াতে বিভিন্ন মাল্টিকালচারাল কমিউনিটি নিয়ে কাজ করেন, তো যে কথাগুলি আমরা শুনলাম, সামিয়ার কাছ থেকে শুনলাম সাউথ এশিয়ান কমিউনিটির কথা, সুলতানা আপার কাছ থেকে শুনলাম উইমেনদের কথা, আপনি কি একটু বলবেন যে
আমাদের যে মানে হিস্ট্রি অফ ডন ভ্যালির যে এরিয়া, এই এরিয়াতে ভ্যাকসিনের প্রতি যে দৃষ্টিভঙ্গি অথবা কোভিডের যে ইম্প্যাক্ট অথবা এর যে সচেতনতা, এইগুলি আপনারা যে বিভিন্ন মাল্টিকালচারাল কমিউনিটি নিয়ে কাজ করেন, এদের মধ্যে কি কোনো প্রকার পার্থক্য, যে বিভিন্ন এথনিক গ্রুপের মধ্যে এই জিনিসগুলি কি কোনো পার্থক্য আছে, এবং থাকলে কি ধরনের একটু যদি বলতেন। আসলে প্রাইমারি স্টেজে যখন গত বছর এই ভ্যাকসিন এনগেজমেন্ট এফোর্টটা সিটি অফ টরন্টো থেকে কোঅর্ডিনেট করা হয় এবং এই কমিউনিটি অর্গানাইজেশনগুলো যখন আমরা কাজ শুরু করি ভ্যাকসিন অ্যাওয়ারনেসের জন্য, ওই সময় একটা ধারণা ছিল যে সাউথ এশিয়ান কমিউনিটি সম্ভবত একটু বেশি রেজিস্ট্যান্ট অ্যাবাউট দ্য ভ্যাকসিনেশন, তারা ভ্যাকসিন নিতে চায় না, বা ব্ল্যাক কমিউনিটি। তা আসলে আমাদের অবজারভেশনটা হচ্ছে যে সব ধরনের কমিউনিটিতেও কিছু কিছু গ্রুপ আছে যারা হয়তো ভ্যাকসিনের ব্যাপারে হেজিট্যান্ট, বাট আমাদের জেনারেল যে ডেটা আমরা দেখছি টেলর মেসিতে, ওক রিজে এবং ভিক্টোরিয়া ভিলেজে, এই এরিয়াতে আমরা দেখছি যে স্পেশালি টেলর মেসিতে ভ্যাকসিন আপটেক অ্যামং চিলড্রেন এবং ইউথ এটা ভেরি হাই। কিছু যারা আছে গ্রুপ, যেমন ধরেন যে মিডল এজ গ্রুপ, যেটা 35 ইয়ার্স থেকে 55 ইয়ার্স, এই গ্রুপে কম্পারেটিভলি সিটি অ্যাভারেজ থেকে আমাদের টেলর মেসিতে ভ্যাকসিন ইনটেকটা একটু কম। আবার ওক রিজে যেমন দেখা যাচ্ছে যে মিডল এজ গ্রুপ যেটা, তারা হাইলি ভ্যাকসিনেটেড, ওভার 96% পিপল আর ভ্যাকসিনেটেড, এবং সেখানে সিনিয়রদের মধ্যে ভ্যাকসিন আপটেক একটু কম, এন্ড সিনিয়র মিনিং লাইক 75+। তো এটা আসলে ডিফারেন্ট এজ গ্রুপের ভিতরে আমি বলবো যে কিছু কিছু এজ গ্রুপে আছে যে যেখানে রেসপন্সটা খুব বেশি, তারা ভ্যাকসিনেটেড ওভার 95%, আর কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ইউথ গ্রুপের ক্ষেত্রে টেলর মেসিতে ভ্যাকসিনেশন রেট হাই অ্যামং ইউথ 12 to 17, 5 to 12, বাট আদার কমিউনিটিতে সেটা কিছুটা কম। এটাই জেনারেল অবজারভেশন। বাট অলসো লাইক আমি গত বছরে একটা স্ট্যাটস দেখছিলাম, হেলথ ইকুইটি ডেটা, যেখানে আসলে স্ট্যাবলিশড ইমিগ্রেন্ট যারা কানাডাতে 5 বছরের বেশি আছেন এবং বর্ন ক্যানাডিয়ান, তাদের ভিতরে একটা ডেটা কম্পারিজন ছিল গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে, যেখানে দেখা গেছে যে বোথ গ্রুপ around 40% of them were vaccinated at this point. Established immigrants এবং যারা বর্ন ক্যানাডিয়ান। নিউ ইমিগ্রেন্টদের ক্ষেত্রে রেটটা কিছুটা কম ছিল, অ্যারাউন্ড 35%। তো এইটা প্রাইমারি স্টেজে ছিল, কিন্তু এখন ওভারঅল মানে যেটা বলতে পারি যে ভ্যাকসিন আপটেক among different ethnic groups have been increased a lot. Okay. Yeah. Thank you, Rizwan. So now I'll come to Samia. So as we know that before you used to say that, okay, the South Asian community has the more infection rate. Now again, people are saying that the vaccine coverage among the South Asian also very low. So what do you think the reason behind this, or if you have any other comment to add with this? So I think generally, so when we talk about vaccination, so I think we have to determine how many vaccines are we talking about, right? So we were told 1 and 2 vaccines and then you're done, and then the 3rd vaccine, and then the 4th, and then the bivalent. So I think people are exhausted. So I don't think it's just the South Asian community. I think generally people are exhausted by taking vaccines. But in terms of the 1st and 2nd dose, I think the uptake among South Asian communities was quite high. I remember even when the vaccines were released, there was a Statistics Canada report on the hesitancy of vaccines. And I think South Asian communities reported 80% that they would be likely to take the vaccination, which was amongst the highest in terms of vaccine uptake. And even in our networks and in our member organizations, we've heard that the South Asian communities, in terms of vaccinations, the hesitancy is a little bit, it's different. It's not that they don't trust what's in the vaccine and what the vaccine is about. It's just in terms of access is the issue sometimes, the access to vaccines. We know at the beginning of when the vaccines were released, a lot of communities in especially the higher priorities areas in the city of Toronto,
didn't receive enough vaccinations for the people. There was huge lineups, if you recall, for vaccinations, and amongst the people lining up, a lot of them were South Asian community members that were working in frontline precarious work, and they wanted to get vaccinated as soon as possible. So I think in terms of the hesitancy, I from my experience, it's not the same hesitancy that you would see in the mainstream in terms of the information that is going around, conspiracy theories and whatnot around vaccines. But it's a different type of access issue for the South Asian communities. And I think generally now there's an exhaustion with like, how many more do we need to take? And I've seen people in our communities that have taken first, second, and third, and they're like, okay, they're hesitant now, like with quotation marks, about the fourth one, because they don't know how long this is going to continue, right? So, and then in terms of, I don't speak Bengali, but I kind of like understood what the previous speaker was saying in terms of the rates are different amongst different age cohorts. And we know right now the lowest uptake is under 5, kids under 5. And it's very difficult to convince parents to get their kids vaccinated. And one of the things, like I'm a parent, I have 2 kids, but one of the things that I think about is in our regular immunization system, when we have to get our kids into schools, we have to make sure that they're vaccinated for certain things. And so just trying to get parents in that mindset to think about vaccines that way. And usually, like, you know, with parents, they would get it themselves, but then they think 100 times before when it comes to their kids. So I think in terms of hesitancy right now, we're seeing that in terms of kids under 5. But as the speaker before me has said, they're above age 5, there has been a high uptake of vaccines in the South Asian community. Thank you, Samia. So Samia যেটা বললো, এটা মানে সারমর্মটা হলো যে আসলে ভ্যাকসিনের কথা, কাভারেজের কথা বললে কিন্তু আমাদের এখন আসে যে কি 1টা না 2টা না 3টা না 4টা, কারণ আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং বুস্টার ডোজ হয়ে যাওয়ার পর এখন আবার বাইভ্যালেন্ট ডোজ আসছে। সো লোকজন আসলে একটু টায়ার্ড হয়ে গেছে, মানে এতগুলি ভ্যাকসিন দিয়ে অথবা কনফিউজড হয়ে গেছে যে আসলে আর কতদিন এটা চলবে আসলে এইভাবে। তো এইটা হলো আমাদের মধ্যে এই ধরনের একটা হেজিটেন্সি। আর আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু ভ্যাকসিন কাভারেজ যখন কম ছিল, এটার কিন্তু কারণ যে মানুষ যে হেজিটেন্ট নিতে সেটা ছিল না, তার চেয়ে বড় কারণ ছিল আসলে অ্যাক্সেস। কারণ আমাদের এখানে কিন্তু সেই ইয়েটা মানে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটিটা অনেক পরে আসছে, সেটাও একটা কারণ। আর এখন যেটা দেখা যাচ্ছে আসলে আন্ডার 5 চিলড্রেনের মধ্যেই ভ্যাকসিনের কাভারেজটা একটু কম দেখা যাচ্ছে। তো এটাই ছিল মূল কথা। তো এটার আলোকে আমি একটু সুলতানা আপার কাছে আসতে চাই। সেটা হলো যে আমরা জানি যে আমাদের যে ইয়ুথ এবং বাচ্চা যারা আছে, চিলড্রেন, তারা কিন্তু সবসময় আমাদের ইয়ুথরা বলে আর কি, তারা অনেক সময় তাদের গার্জিয়ানদেরকে বুঝাইতে পারে না যে ভ্যাকসিন নেওয়াটা যে কি গুরুত্বপূর্ণ। এবং অনেক অনেক প্যারেন্টস দে ডু নট ওয়ান্ট টু গিভ দ্য ভ্যাকসিন টু দেয়ার চিলড্রেন। তো এই যে তারা দিতে চাচ্ছে না তাদের বাচ্চাদের, যে টিকা দিতে চায় না, এই বাধাটা অতিক্রম করার জন্য আপনার এজেন্সি অথবা যে আমরা সবাই কি কাজ করতেছি, এই একটু যদি বলতেন। যেটা আমি শুরুতে বলবো যে ভ্যাকসিন ছিল আসলে বিজ্ঞানের আশীর্বাদ। ভ্যাকসিন যদি না আসতো, আপনারা সেই সময়টা চিন্তা করেন, শুরুতে একটা মৃত্যু ভয় আমাদের চলে আসছিল যে উই ক্যান নট রেজিস্ট। বাট ওই সময় যে দ্রুত বিজ্ঞানীরা যে ভ্যাকসিনটা তৈরি করছে, আমরা ভ্যাকসিন নিয়ে অনেক প্রেজেন্টেশন করছি, মানুষদেরকে বুঝাইছি, কিন্তু ভ্যাকসিনটা খুব দ্রুত আসছে। এবং দ্রুত আসার কারণে যেটার উপর কনফিডেন্স, এটা ছিল মানুষের একটু কম কনফিডেন্স ছিল। আমি বলবো যে ভ্যাকসিন এনগেজমেন্ট ওয়াজ নট ইকুইটি ইন দ্য ভেরি বিগিনিং। সমানভাবে হয় নাই। আমাদের কমিউনিটিতে অনেক সময় ভ্যাকসিন দেওয়াটা একটা যুদ্ধের মতো ছিল। রাত 3টায় উঠে আপনাদের লাইন আপ হইতে হবে, অনেক সময় সারা 8 ঘন্টা দাঁড়ায় থাকে, আমরা ভ্যাকসিন পাইনি। এই যে ভ্যাকসিনটা কিন্তু আমাদের প্রথম ভ্যাকসিন, ফার্স্ট ভ্যাকসিনে কিন্তু ওক রিজের পার্সেন্টেজ হচ্ছে 87.27। সো লাইক উই ডিড এ গ্রেট জব দ্য ফার্স্ট ভ্যাকসিন। আরেকটা জিনিস হইতেছে, অনেক এমপ্লয়াররা কিন্তু ভ্যাকসিন দেওয়াটাকে একটা মানে অপরচুনিটি দেয় নাই ওয়ার্কারদেরকে। ওয়ার্কাররা ছুটি পায় নাই সময় মতো ভ্যাকসিন দেওয়ার জন্য। তারপরে আমরা যখন কেউ ভ্যাকসিনে মানে কোভিড-19 ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে, সে ভাবতেছে তার ভিতর কিছু ইমিউনিটি গ্রো করতেছে। আমি একটা কথা শুধু কমিউনিটির বলবো, যদি বাঁচতে চান ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিন একবার না, আমাদেরকে এটা বছর বছর দিতে হবে। আর আনটিল আমরা এই ভাইরাসটাকে ডিফ্যাং করতে না পারি, আমরা ধরে নিব যে এর যে ফনা তোলা অবস্থা, এটাকে যদি আমরা নামাই দিতে না পারি, এটা নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে, নতুন ভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করতে পারে। ওমিক্রন আসছে, আমরা কেন বাইভ্যালেন্টটা দিলাম?
কারণ হচ্ছে যাতে অমিক্রনের কোনো নিউ ভ্যারিয়েন্ট এসে আমাদেরকে কাবু করে ফেলতে না পারে। আপনারা দেখছেন যে কি ভয়াবহ এই ভাইরাসটা। আমরা প্রত্যেকটা সময় কমিউনিটিতে কথা বলি যে ভ্যাকসিন দেন। আমরা অনেক সময় আমাদের অফিসে ভ্যাকসিন করি, ক্লিনিক করতেছি যাতে সবাই এসে এখানে ভ্যাকসিন দিতে পারে। তো 5 ইয়ার্স এর জন্য যে সমস্যাটা প্যারেন্টসরা ফিল করে, তারা মনে করে বাচ্চাটা জ্বর আসবে, বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। এখন যে ইনফেকশনটা শুরু হচ্ছে, লাং ইনফেকশনটা সবার, বাচ্চাদের বিশেষ করে, এটা একটু ফিয়ার তৈরি করছে। বাট আমি মনে করি মিডিয়া প্লে এ বিগ রোল ফর দিস থিং। Mainstream media totally make these things as a normal. Mainstream media is not promoting the vaccination. So এটাও ইম্প্যাক্ট করতেছে। তো আমাদের কথা হইতেছে কন্টিনিউ প্রচারে থাকতে হবে, মানুষকে বুঝাইতে হবে, এবং তাইলে কিন্তু ভ্যাকসিনেশনটা আবার প্যান্ডামিক যে হবে না এমন কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না। এই ভাইরাসটা যে আবার শক্তিশালী হয়ে ফিরত আসতে পারবে না, এটার কেউ গ্যারান্টি দিতে পারে না। কিন্তু বিজ্ঞান যেটা করতে পারছে, সায়েন্স ইজ গিভিং আস অ্যান অপরচুনিটি টু প্রোটেক্ট আস, সেটা হচ্ছে এই ভ্যাকসিন। সো প্লিজ এভরিওয়ান টেক দ্য ভ্যাকসিন, রোল ইউর স্লিপ, টেক দ্য ভ্যাকসিন, all the vaccine, because it will going to be protect you. There is no way you can say okay, I'm going to get protection. So take the vaccine, believe on science. That is my question. যখন একটা সময় আসে বিজ্ঞানের উপর বিশ্বাস করতে হয়, এবং সেই বিশ্বাসটা ধরে রাখেন, ফেটটা ধরে রাখেন, will going to be protected, all of us. Thank you. Thank you সুলতান আপা। সো আমি একটু রেজন করিমকে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি, সেটা হলো যে আমরা তো জানি যে কোভিড মহামারীটা শুধুমাত্র শারীরিক সংকট না, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে। তো এখন আমরা যেটা দেখতে পাই যে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে এই কারণে যে মানুষ জানে যে এই কোভিড-19 যে ভ্যাকসিন, এটা 100% ইসে না আর কি, ইফেক্টিভ না। তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেকেই টিকাটা নিতে এখন আর মানে উৎসাহ পাচ্ছে না। তো এইটাকে আমরা মানে যে লোকজনকে এনকারেজ করার জন্য আর কি ধরনের কার্যক্রম আপনারা করতেছেন? সুলতান আপা যেটা বললেন যে আসলে ভ্যাকসিন আমাদেরকে নিতে হবে, সো এটাই বেস্ট টুল এই কোভিডের এগেনস্টে ফাইট করার জন্য। এবং একটা সময় ছিল যখন আমাদের কাছে শুধু মাস্ক ছিল, কোনো ভ্যাকসিন ছিল না, এবং সেই সময় আমরা দেখেছি যে কত পরিমাণ মানুষ এই কোভিডে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন, হসপিটালাইজড হয়েছেন। তো ভ্যাকসিন এটাকে প্রুফ করেছে অলরেডি যে ভ্যাকসিনটা যদি আমরা নিই তাহলে হসপিটালাইজেশনের সংখ্যাটা অনেক কমে যায় এবং মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তো এটা লাইফ সেভিং ভ্যাকসিন। এবং এই ভ্যাকসিনটা আরেকটা জিনিসও প্রমাণ হয়েছে যে এটা একবার নিলে পারে এটার কার্যকারিতা খুব বেশি দিন থাকে না, এটা 6 মাসের বেশি থাকে না কার্যকারিতা। তো এই ইনফরমেশনটা আসলে একটা কি পিস অফ ইনফরমেশন যে এই ভ্যাকসিন আমরা ফার্স্ট ডোজ নিয়েছি, সেকেন্ড ডোজ নিয়েছি, থার্ড ডোজ নিয়েছি, নেওয়ার পরে আমরা দেখেছি যে হসপিটালাইজেশন কমে গেছে, মৃত্যু সংখ্যা কমে গেছে, হয়তো আমার ভয়টা কমে গেছে। সেই কারণে আমরা এখন ফোর্থ ডোজটা নেব কি নেব না চিন্তা করছি অনেকেই। আবার অনেকে নিয়েছেন ফোর্থ ডোজ বাইভ্যালেন্ট ভ্যাকসিন, অনেকেই নিচ্ছেন। তো এই জিনিসটা, এই ইনফরমেশনটা আসলে আমাদেরকে কন্টিনিউয়াসলি শেয়ার করতে হবে আমাদের কমিউনিটিতে। সেক্ষেত্রে আমরা যেটা করছি, আমাদের যেটা বলেছি যে আমাদের 50-এর উপরে ভ্যাকসিন হেলথ অ্যাম্বাসেডর আছে যারা কমিউনিটিতে এই ভ্যাকসিনের ইনফরমেশনগুলো শেয়ার করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওয়ার্ড অফ মাউথ আছে, ডোর টু ডোর যাচ্ছে। আমরা 47,000-এর উপরে মানুষের সঙ্গে এই কমিউনিটিতে যোগাযোগ করেছি। একজনের সঙ্গে 5 বার 10 বারও কথা হয়েছে ভ্যাকসিনের জন্য। তো এই যে কন্টিনিউয়াস কমিউনিকেশন, এইটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা ইনফরমেশন সেশন করছি কন্টিনিউয়াসলি, যেটা ভার্চুয়ালি হচ্ছে। আমরা আগামী 2-1 মাসের মধ্যে ইন পার্সন সেশনও অর্গানাইজ করবো আমাদের অ্যাক্সেস পয়েন্ট অন ড্যানফোর্টে। প্লাস হচ্ছে যে ভ্যাকসিন ক্লিনিক, আমরা গত বছর যখন ভ্যাকসিন শুরু হলো, ভ্যাকসিন অ্যাভেলেবল হলো, তখন থেকে এখন পর্যন্ত 1000-এরও বেশি ভ্যাকসিন ক্লিনিক আমরা সবাই মিলে, এটা শুধু অ্যাক্সেস অ্যালায়েন্স একা করেনি, আমরা এখানে যারা পার্টনার আছি এবং আরও পার্টনার যারা এখানে নেই, সবাই মিলে এই কমিউনিটিতে আমরা 1000-এর উপরে ভ্যাকসিন ক্লিনিক অর্গানাইজ করেছি। যেটা একসময় ছিল যে লম্বা লাইন, রাত জেগে ভ্যাকসিনের জন্য দাঁড়িয়ে থাকতে হতো, বা ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাটাও একটা সমস্যা ছিল। এখন কিন্তু সেটা লাগছে না। যে কোনো ভ্যাকসিন ক্লিনিকে আমাদের অ্যাক্সেস পয়েন্টে আমরা গতকালকে করেছি। আমি আমার বাইভ্যালেন্ট ভ্যাকসিন নিয়েছি। এবং আরেকটা জিনিস বলি, জাস্ট ছোট্ট একটু শেয়ার করতে চাই যে অনেকের মানে নিডলের ভীতি থাকে না, ভ্যাকসিন নেব ব্যথা করবে, শরীর ব্যথা করবে, অথবা জ্বর আসতে পারে। তো
বাইভ্যালেন্ট ভ্যাকসিনটা আমি রিসেন্টলি নিয়েছি এবং এই ভ্যাকসিন নেওয়ার পরে আমার আগের ভ্যাকসিনের সঙ্গে তুলনা করে আমি বলতে পারি যে আসলে আমি তেমন কোনো কিছুই ফিল করিনি পরে, যে ভ্যাকসিনের পরে যেমন অনেকের জ্বর আসে বা গায়ে ব্যথা হয় বা ব্যথা লাগে, কোনো কিছু হয় নাই আসলে। এটা আমি বলতে চাই এই জন্য যে অনেকের সেটাও একটা হেজিটেন্ট থাকতে পারে যে এই কারণেই ভ্যাকসিন নিব না। এছাড়া ট্রান্সপোর্টেশনের জন্য যদি কারো কোনো সাপোর্ট লাগে, অ্যাক্সেস অ্যালায়েন্স এবং পার্টনার আমাদের সবার কাছেই সুযোগ আছে, পেস্ট্রো কার্ড আছে, আমরা প্রোভাইড করতে পারি, ট্রান্সপোর্টেশনের কস্ট আমরা প্রোভাইড করতে পারি। কারো যদি অন্য কোনো ধরনের ব্যারিয়ার থাকে, যদি কোনো কমিউনিটি মেম্বারে, আমি আজকে এই এনআরবি টিভির এই প্রোগ্রামের সুযোগে বলতে চাই সবার কাছে যে কোনো ধরনের যদি ব্যারিয়ার থাকে আপনারা অ্যাক্সেস অ্যালায়েন্সের কাছে পৌঁছাতে পারেন। নাসিমা আপা আছে, বিসিএস বা সুলতানা আপা আছেন, সাইমা আছেন, যে কোনো অর্গানাইজেশনে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছি। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে আপনারা ভ্যাকসিন অ্যাক্সেস করতে পারেন। পাশাপাশি যদি ভ্যাকসিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা আমাদের হেলথ প্রফেশনালদের মাধ্যমে আপনাদেরকে সেটার উত্তর দেওয়ানোর জন্য, যেটা আরো নির্ভরযোগ্য হবে, রিলায়েবল হবে আপনাদের কাছে, সেটার আমরা ব্যবস্থা করব। ভ্যাকসিন দিতে হবে সবাইকে। থ্যাংক ইউ। যদি সেফ থাকতে চাই। থ্যাংক ইউ রেজান। আচ্ছা, আমরা জানি যে আমরা এই যে যতগুলি কোলাবোরেটিভ একসাথে বিভিন্ন পার্টনারশিপ করে যে আমাদের কমিউনিটিতে, নট অনলি ফর সাউথ এশিয়ান কমিউনিটিস, ফর অল কমিউনিটি দেয়ার আর ডিফারেন্ট প্রজেক্টস আর গোয়িং অন টু ইনক্রিজ দ্য ভ্যাকসিন কাভারেজ। তো এই যে একটা কোলাবোরেশন যে তৈরি হইলো, আমি সুলতানা আপার কাছে জানতে চাচ্ছি যে এই যে একটা সুন্দর এই পার্টনারশিপটা কিন্তু খুব ভালো অ্যাক্টিভ একটা পার্টনারশিপ এবং খুব ভালো কাজ করতেছে। তো আমরা যদি এই পার্টনারশিপটাকে অব্যাহত রাখার জন্য আপনার কি পরামর্শ বা আপনি কি মনে করেন যে আমরা কিভাবে টিকে রাখতে পারি পার্টনারশিপটা, বা আদৌ এটা দরকার আছে কিনা? থ্যাংক ইউ, একটা সুন্দর কোশ্চেন করছেন নাসিমা। আমি শুরু থেকে বলতেছি, যখন প্যান্ডামিক শুরু হয় প্রত্যেকটা মানুষের সবচেয়ে ক্লোজ কন্ট্যাক্টে ছিল কমিউনিটি বেসড অর্গানাইজেশন। আমরাই কিন্তু কমিউনিটির হাত ছিলাম তখন, কারণ বড় বড় অর্গানাইজেশন কিন্তু অতটা কানেক্টেড না কমিউনিটিতে যতটুকু কানেক্টেড কমিউনিটি বেসড অর্গানাইজেশন। কমিউনিটি বেসড অর্গানাইজেশন কিন্তু তখন থেকে এই রাত দিন কমিউনিটির পাশে দাঁড়ায়, তাদের এইড দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদেরকে ফিয়ারটা দূর করা, তাদেরকে রেগুলার ফোন করা, তাদেরকে ওয়ার্ম আপ করা, এই কাজগুলি কিন্তু তারা করছে। এবং ইনফরমেশন আমরা যেই মুহূর্তে যে ইনফরমেশনটা পাইছি, উই ট্রাই টু ট্রান্সলেট ইট ইন বাংলা অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু গিভ ইট টু দ্য কমিউনিটি। দ্য নেটওয়ার্ক যখন শুরু হলো ভ্যাকসিনের, আমরা ফাইন্ড ইট আউট করছি লটস অফ কমিউনিটি অর্গানাইজেশন আর নট রেকগনাইজড বাই দ্য মেইনস্ট্রিম কমিউনিটি। We have to push them because we are the advocate for the community. So anyway, we make a big relationship with them, network right now. And the community, Reason by 100 ambassador, আমাদের সবার ambassador, এই ambassador কিন্তু অলরেডি কমিউনিটিতে একটা ট্রাস্ট তৈরি করছে। এই ট্রাস্টের কারণে কিন্তু ভ্যাকসিনটা এই পর্যন্ত হয়ে আসছে। যদিও আমরা ফুললি সাকসেস না, কিন্তু আমি বলবো 75% সাকসেস আমাদের আছে। এবং আর বাকিটুকু আমি শুধু আমাদের ব্লেম করব না, অবশ্যই মেইনস্ট্রিম মিডিয়া আছে যারা রেগুলার ভ্যাকসিনটাকে একদম নরমালাইজ করে দিতেছে, ভ্যাকসিন প্যান্ডামিকটা টোটালি তারা কভার আপ করে ফেলছে, যাদের কারণে প্যান্ডামিকের যে এখন পর্যন্ত ইম্প্যাক্ট হচ্ছে, দ্যাট ইনফরমেশন ইজ নট ইন দ্য মিডিয়া, সো দ্যাট গিভিং দ্য পিপল কাইন্ড অফ ফিলিংস দ্যাট ওকে উই আর আউট অফ দ্য প্যান্ডামিক. So this is the things we need to still influence the mainstream media and tell them that you should give the continue the data that provided the who are impacted right now, how where we are right now, how we can get the vaccine, why it is important to take the vaccine. So 3 নাম্বার জিনিসটা আমরা যে বলবো যে এই যে আমাদের একটা নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এই যে এতগুলি মানুষ একটা ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ, it could be used by public health a lot. আমাদের কমিউনিটি, সাউথ এশিয়ান কমিউনিটি, why we are impacted more by vaccine pandemic, because we have underlying health condition a lot. এই জিনিসটা কিন্তু উঠে আসা উচিত ছিল যে সাউথ এশিয়ান কমিউনিটি হ্যাজ আন্ডারলাইনিং হেলথ কন্ডিশন, ডায়াবেটিস, ওবেসিটি and other issue because we are under poverty and economic exclusion that create the stress on the people's mental and physical health. So আমাদের এই আন্ডারলাইনিং হেলথ কন্ডিশনটা বেশি থাকার কারণে we also impacted a lot. So there is lots of way public health can start to work to build the community's health. So activate this, ambassador to go door to door, talk about the, chronic disease maintain, talk about the prevention. Prevention is important. That will going to be minimize the hospitalization. Can hospitalization খুব expensive. তাছাড়া পুরো প্যান্ডেমিকের সময় আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিব যারা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেইন প্রফেশনাল ফিজিশিয়ান ছিল কমিউনিটিতে, যারা এখন পর্যন্ত রেকগনাইজ হয়নি।
এরা কিন্তু নিরলসভাবে নীরবে কাজ করে গেছে। আমাদের কমিউনিটি থেকে, আমাদের অর্গানাইজেশন থেকে আমরা প্রায় 10-12 জন অ্যাক্টিভেট করছিলাম, যারা রেগুলার প্যান্ডামিকের কোভিড-19 ভাইরাসের ইনফরমেশনটা কমিউনিটিতে সহজভাবে দিত। কারণ টোটাল হেলথ সেক্টরটা কিন্তু তখন ইনঅ্যাক্সেসিবল ছিল আমাদের জন্য। তখন এই যে পার্সনগুলি, দোজ হেল্পিং আস টু মেনটেন দ্য কমিউনিটি হেলথ, তাদের রেকগনিশন করা উচিত অ্যাজ এ সেকেন্ডারি স্টেজ অফ হেলথ সার্ভিস প্রোভাইডার। সো এরা যদি হেলথ সার্ভিস প্রোভাইডারের সাইড বাই সাইড কমিউনিটি সাপোর্টিভ হেলথ কেয়ার পজিশনে কাজ করে, এরা কিন্তু আমাদের হসপিটালাইজ ভিজিটেশন বা হেলথ কেয়ারের কস্টটাকে মিনিমাইজ করতে হবে। Government should have to look like this way to use this kind of international trained professional resource in the community to support the community for navigating their health condition. এই জিনিসগুলি যদি এখনো পর্যন্ত গভর্নমেন্ট না দেখে এবং না করে, then we never can minimize the healthcare expenses and we never can get a better healthcare in Canada. কারণ Canada's বর্তমান healthcare is really a questionable right now. So like these are the things we should do it, that using this trust, using this ambassador, we still support the community to maintain the chronic disease and giving the public health information in the community, so the communities people can maintain their health, prevent their health condition and minimize the hospital visit. Thank you Sultana Appa. So I just want to get 1 minute comments from Samia about this one. So what do you think that how we can continue this collaboration? Yeah, so I again understood a little bit of what Sultana was saying, so I'm going to echo some of that. I think so this is a model that, you know, through our South Asian Vaccine Engagement Collaborative, and I think other collaboratives really proved this is the way to do health promotion work, especially for communities that have a lot of barriers to access. And I think there's a lot of ways to improve the way that this relationship works. So one of the things that CASA does is we work with government to make sure that the relationship they have with the non-for-profit sector is not a colonial relationship. So we're trying to decolonize that process, that you know, in terms of how much resources and how much funding and how much autonomy that they give to not-for-profit organizations should be on that relationship of trust. And so I think agreeing with what Sultana is saying in terms of moving this model forward to do other health promotion work. So with the province of Ontario and their Ontario health team, they've started to do some of this work. So we've been in partnership with some organizations in York region, in Markham, to do some health promotion work for South Asian women, and especially around areas where, you know, there's been failed attempts from mainstream organizations around cancer screening, around doing pap smears, around doing mammograms in the South Asian communities. We're really going on, like even in, like, we go into mosques, we go into gurdwaras and temples, and we talk to the women there, and they're really, there's a huge energy, and they really want to know more. It's just they haven't had anybody come and speak to them in, you know, languages that they can understand, in places where they gather. So I think this model, there's a lot of opportunity for governments and people with resources to take this up, and it can solve a lot of health inequity issues. I've you know, myself been in touch with the City of Toronto to see how we can continue our own collaborative, the South Asian Vaccine Engagement Collaborative, to continue to advise the city on how they should be doing their health promotion work. Thank you Samia. আসলে আমরা আমাদের অনুষ্ঠান অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের আলোচনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সামিয়া, থ্যাংক ইউ রেজওয়ান এন্ড সুলতানা আপা। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন। আশা করি এর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি নতুন কিছু শিখে থাকেন আমাদের আজকের প্রোগ্রাম থেকে অথবা জেনে থাকেন, আপনারা প্লিজ আপনাদের পরিবার, বন্ধু, প্রতিবেশী সবার সাথে একটু শেয়ার করবেন। আমরা জানি যে কোভিড ইজ নট ওভার ইয়েট। কোভিড কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। কোভিড-19 এবং এর ইম্প্যাক্ট শুধু স্বাস্থ্যগত না, এর প্রভাব আমাদের পরিবারে, আমাদের জীবনে স্থায়ীভাবে পড়তে পারে। আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। তাই আমার অনুরোধ, আমরা সম্মিলিতভাবে আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করি, সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি,
ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।